রতুর এতটা হাঁটা অভ্যাস নেই, সে হাঁপিয়ে উঠেছিল। একটু বসে নে রতু, জল খাবি? শিবু জানতে চায়। খেলে হতো, কিন্তু এখানে পাবি কোথায়? বাইরে বেরোলে পাবি কোথায় ভাবলে হবে। চল ওই খাল থেকে খেয়ে নি। ওই খালের জল নোংরা নেই, অসুখ করবে না? অসুখ করবে না? যা, তোকে খেতে হবে না। ওর জন্য এখানে এই ফাঁকায় কল করে কে দিয়ে যাবে? তুই থাক, আমি গিয়ে খেয়ে আসি। বলে শিবু খালের ধারে গিয়ে হাঁটু পর্যন্ত নেমে স্বচ্ছ নীল জল কোঁত কোঁত করে ভর পেটে খেয়ে নিল। সেই থেকে রতুও চলে গেল। সেও সেইভাবে জল খেয়ে খুব আনন্দ পেল। প্রকৃতির নিজস্ব ঘরে এক আলাদা আনন্দ থাকে। অসুখের ভয়ে ভীত মানুষ তাকে আস্বাদন করতে পারে না। শিবু মামা, মাকে বলবি না কিন্তু। তোর কি মাথা খারাপ হয়েছে? এসব বাড়িতে বলতে হয় না, ওরা জানে। আবার হাঁটা, ধান কেটে নিয়ে শুকনো মাঠের উপর দিয়ে ফরফর শব্দ তুলে হেঁটে যাওয়া। আশেপাশে লোকজন নেই, যেন তেপান্তরের মাঠ। শিবু মামার নীতি, হাঁটতে হাঁটতে কথা বললে কষ্ট বেশি হয়, অতএব মুখ বুঝিয়ে হাঁটা। শিবুর অভ্যাস আছে, রতু বারবার পিছিয়ে পড়ে, তাই ছুটে ছুটে গিয়ে আবার মামাকে ধরে। এভাবে রামচন্দ্রপুর পেরিয়ে আসলো বাধা। এত বড় মাঠ যে ওপারে গ্রামগুলো ছোট ছোট দেখাচ্ছে। শিবু জানতে চাইলো, কিরে পারবি তো? দেখে বুক শুকিয়ে গেলে কি হবে, মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, তুই চল তো, একটু জিরিয়ে নে। সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, মাঠটা ভালো নয়। ভুলই ধরে খুব। বলে গাঁটি থেকে দুটো লোহার জালের কাঠি বের করলো, কপালে ঠেকিয়ে একটা রতুর হাতে পরিয়ে দিল। হারাবি নে, খেয়াল রাখবি কিন্তু। কেন মামা? ওই জন্য তো তোর আনতে চাইছিলুম নি। কেন বল না মামা। এ আবাদে ভুলোর ভয় বেশি, কাকে কখন ধরবে কেউ বুঝতে পারে না। সেই ওপারের গরুগুলো তাড়িয়ে এদিকে নিয়ে আসে। সারাদিন রাত মাঠে মাঠে ঘোরায়। গরু বাছুর মানুষ বলে মানে না, যাকে ধরবে সেই ঘুরতে থাকবে সারাদিন সারা রাত। এভাবে 2-3 দিন ঘুরিয়ে ঘুরিয়ে যেই পড়বে, সে তখন ঘাড়ে চেপে রক্ত খেয়ে নেবে। খবরদার একেবারে পড়ে যাবি নে, দাঁড়িয়ে থাকবি, আর কাজ ছাড়া হবি নে। ভুলো ঘোরায় কেন শিবু মামা? আরে ওটাই তো, অপদেবতাদের মানুষের ওপর রাগ আছে না। নে 7 বার চোখ বুজিয়ে মা কালীর নাম জপে নে। রতু হাত জোর করে চোখ বুজিয়ে জোরে জোরে মা কালীর নাম জপলো। তারপর জানতে চাইলো, কিভাবে ভুলোই নেবে মামা? তুই ভাববি আমি ঠিক দেখছি, আসলে ওটা ভুল। তুই ভাববি জল জল পাবিনি, মনে করবি ওই তো বাড়িঘর, যত যাবি সে আর কাছেই আসবে না। তুই ভাবছিস এই তো মামার সঙ্গে যাচ্ছি, সে আদৌ কেউ নয়। কত মানুষ এই মাঠে মরেছে জানিস? তুই আগে বলিসনি কেন, আমি তাহলে আসতুম না। ঋতু কাঁদো কাঁদো গলায় বলল। শুনবি না তো আমার কথা? চল, কিচ্ছু হবে না, আমি আছি, আয় আয় দেখি। বলে ডান হাত টেনে কাছে নিয়ে কনিষ্ঠা কামড়ে দিয়ে বুকে থুতু ছিটিয়ে দিল। এখন কি হবে? মা খুব কাঁদবে, বাবার কি হবে? ভুলোই দেখতে কেমন? আমি কি জানি? কেউ তাকে দেখতে পায়নি। বললুম তো কিছু হবে না। তারা যেখানে বসেছিল সেটা একটা ছোট্ট বাগান। কটা ডাব গাছ, খেজুর গাছ আর 2টো আম গাছ, একটা ছোট্ট ডোবা। রামচন্দ্রপুরে এই 10টা, এখনো প্রায় মাইল দুয়ারায় টানা রোদে হাঁটতে হবে। শিবু নিজের জন্য ভাবছে না, রতুটার জন্য চিন্তা। সঙ্গে নিয়ে এসেছিল চিঁড়ে আর পাটালি। ডোবার জলে চিঁড়ে ভিজিয়ে দুজনে খাচ্ছে। সে সময় এক বৃদ্ধার আবির্ভাব। গোবরের একটা ঝুড়ি আছে, বয়স 70-এর ওপর হবে। একটা খেজুর গাছের নিচে ঝুড়িটা রেখে সেখানে বসলো। তারপর তাদের দিকে চেয়ে জানতে চাইলো, কোথায় যাবি রে বাচ্চা? আবাদে গরু দেখতে যাচ্ছি। এই বাচ্চাটা এনে এই রোদে যাবি কি করে রে বাবা? দেখ না, মাঠের ভাবগতিক ভালো ঠেকতেছে না, যেন হাও হাও করে গিলতে আসতেছে। সেই মাঠের দিকে তাকিয়ে শিবুরও বুক শুকিয়ে আসছিল।
সে বলল, তাই তো ভাবছি, কতবার বারণ করলুম, শুনলে নে। বাচ্চা ছেলে, গ্রাম দেখতে বেরিয়েছে। থাক বাবা, বকিস নে, সামনে আবার ভুলোর মাঠ, সাবধানে যাস বাবা। সেটাই তো চিন্তা, আর পরের ছেলে যদি কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, এই ডোবায় ডুবতে যাস, আর রাত করিস নে বাপ, দিন থাকতে থাকতে বেরিয়ে পড়িস। বুড়িমা ঠিক বলেছে রে রতু, নে ভালো করে চেরান করে নে তো, চল আমিও কটা ডুব দে দিই। গরমের দিনে জলের কথায় আর হিতাহিত জ্ঞান থাকে না, তাছাড়া নতুন সাঁতার শিখেছে রতু, তাই তার উৎসাহ বেশি। জনমানবহীন প্রান্তরে পুকুরের জল স্বচ্ছ নীল কাঁচের মতো, তেমনই শীতল। দুজনে মনের মতো স্নান সেরে ডাঙায় উঠে দেখে সেই বুড়ি নেই, আশেপাশে কোথাও নেই। দুপাশের গ্রাম যে খুব একটা কাছে তা নয়। শিবুর মনে ভয় ধরল, রতুকে বুঝতে না দিয়ে বলল, চল চল, বেলা হয়ে গেল। স্নান সেরে শরীর সুস্থ তাজা হয়ে উঠল। রতু আগে আগে চলছে, প্রায় মাঠের মাঝ বরাবর হয়েছে। সে সময় একটা খাল। শিবু জানে এটাতে জল থাকে না, তবে এবার শীতটা বেশি দিন থাকতে জল শুকোয়নি, তাই শুকনো দেখে পেরোতে একটু সময় লাগলো। সবে উপরে গেছে, সামনে বিশাল আলকে উঠে ফোনা তুলে এমন ভাবে দাঁড়িয়ে গয়রাচ্ছে যে ওর দিকে আর যেতে দেবে না। রতু না থাকলে শিবু এতক্ষণ ওটা ঢিল ছুঁড়ে মেরে ফেলতো, কিন্তু যদি ঢিল পস্কায় রতু তো জোরে ছুটতে পারবে না। তবু একটা ঢিল তুলে নিল, রতুর হাতটা ধরে পিছু হাঁটতে থাকলো। কোথা থেকেই একটা বাজে শোঁসো শব্দ করে এসে সাপটা আক্রমণ করলো। অতটুকু পাখি কেন পারবে অত বড় সাপটা তুলে নিয়ে যেতে? কিছুক্ষণের মধ্যে দুজনেই বুঝে গেল অসম্ভব, তাই দুজনে দুদিক ধরল। শিবুরাও ধরল নিজেদের পথ। আবাদের যাদের বাড়ি গরু দেয়া হয়েছে, তারা রতুর দাদুর ভাগ চাষি। সেই সূত্রে শিবুর খাতির শুধু নয়, গরুগুলোর আদর যত্ন। এবারে রতু সঙ্গে থাকায় চাষি বাড়িতে একটা আলাদা আলোড়ন পড়ে গেল। রতুরা কত বড় লোক, শহরে থাকে, বাবা মা দুজনেই চাকরি করে, তাদের বাড়ির ছেলে বলে কথা। কানাই মণ্ডল খবর পেয়ে ছুটে এলো, ঘরের আড়া থেকে জাল পেড়ে রতুকে ডেকে নিল, এসো দাদু, আমরা মাছ ধরে নিয়ে আসি। তার স্ত্রী একটু রাগ দেখিয়ে বলল, বাচ্চাটা এই রোদে পুড়ে এতটা রাস্তা এলো, দুটো মুখে কিছু দিক, তারপর হয় না নিয়ে যেও। না না, শিবু মামা চিড়িয়ে এনেছিল। তা হোক ভাই, তুমি একটু ক্ষীর খাও দেখি, তারপর দাদুর সঙ্গে যাবে। তাদের দুজনকে দুবাটি ক্ষীর আর মুড়ি দেয়া হলো। রতু কোনোভাবে ক্ষীরটা খেয়ে কানাই মণ্ডলকে বলল, চলো চলো। তার তাড়া দেখে সকলে অস্থির। হাজার হোক সে তো বাচ্চা। কানাই মণ্ডল মাঝারি ধরনের একটা পুকুরের জাল ফেলতেই কয়েকটা কিলো খানেকের কাতলা মাছ পড়ল। তাদের মধ্যে বড়টা রেখে বাকি সব ছেড়ে দিল। এরপর আরো কয়েক ক্ষেপ জাল ফেলে আরো 3টে বড় মাছ আর কিছু ছোট মাছ ধরল। রতুর আনন্দ আরো বেশি যে সে জাল টেনে মাছ তুলেছে। দুপুরে মাছের 3টে পদ আর দুধ দিয়ে ভরপেট খেয়ে শিবু আর রতু ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতে বিকেল। তারপর যে জন্য আসা সেটাই তো হয়নি, মাঠে গরু দেখতে গেল। রবি ফসলের ক্ষেত পেরিয়ে গরু চড়ানোর মাঠ, প্রায় 1000 গরু চড়ছে, তার মধ্য থেকে নিজেদের গরু খুঁজে বের করতে সময় গেল। লক্ষ্মীটা একেবারে বাচ্চা দেবে, তার জন্য বিশেষ করে আসা। শিবু আবার তাকে একটু বেশি ভালোবাসে। অনেকদিন পর প্রিয় মনিবকে কাছে পেয়ে লক্ষ্মীও খাওয়া ছেড়ে আদর খেতে থাকলো। শিবু তার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে মণ্ডলকে বলল, ওখানেই দাম, এটার একটু চোখে চোখে দেখো, কিন্তু হলে খবর দিও। অন্যগুলোকে দেখে বাড়ি ফেরার জন্য রওনা দিতে সন্ধ্যে হয়ে গেল। চাঁদনি রাত বলেই তারা কানাই মণ্ডলের কোনো নিষেধ শুনল না। তবু স্থির কথায় কানাই মণ্ডল তাদের সঙ্গে অনেক দূর পর্যন্ত এলো। শিবুর খারাপ লাগছিল, সে বারবার বলছিল, ওদা তোমার আর আসতে হবে নি, আমরা যেতে পারবো কোন। বৃদ্ধ কানাই মণ্ডলের মন মানে না, এটা ভুলোর মাঠ, তার উপর সঙ্গে একটা বাচ্চা। আবার শিবু বলল, ওদা আর আসতে হবে নি গো, চাঁদ নিতে আছে, আমরা চলে যাব কোন। অগত্যা সে ফিরে গেল। যাবার সময় বারবার বলে গেল, বিপদ বুঝলে চেঁচাবে, বেশি ছোটাছুটি করবে না, সামনের কালী পুজোয় শিবু যেন বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আসে, ইত্যাদি ইত্যাদি।
শিবুর মাথায় তখন লক্ষ্মীর কথা। এই জগতে সবাই তার আপন, কেননা নিজের বলতে তার কেউ নেই। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে নস্করদের বাড়ি এসেছে, সেই থেকে আছে। বাড়ির সব কাজকর্ম, চাষাবাদ গরুর কাছে একাই করে, বিনিময়ে পায় দুবেলা দুমুঠো খেতে। আর পোশাক আশাক, বুড়োকে বাবু আর বুড়িকে মা বলে ডাকে এবং মায়ের মতোই আবদার, রাগারাগি। আবার পা হাত টিপে দেয়া, রান্নার জল তুলে দেয়া। এ বাড়িতে এই একজনই শিবুর হয়ে লড়াই করে। তাকে কিছুই না দেবার মতলবে ছিলেন বুড়ো। বুড়ি তা শোনেননি। নিজের বাপের বাড়ি থেকে পালিয়ে কোনো রকমে 1 বিঘা ধান জমি নিয়েছেন। এবারে এই লক্ষ্মীকেও দিয়েছেন। ছোট থেকে তাকে পালন করায় তার বড় মায়া পড়ে গেছে। লক্ষ্মীর কথা বলতে বলতে শিবু অন্যমনস্ক হয়ে পড়েছিল। ধুধু সাদা জ্যোৎস্না সাগরে তার মন আনন্দে গল্প করতে করতে হেঁটে চলেছে। লক্ষ্মীর বাচ্চা হলে শিবু কি করবে, কতটা দুধ বিক্রি করবে, দুধ বিক্রির পয়সায় কি করবে, এইসব গল্প থেকে শিবু ভবিষ্যতে আর কি করবে তাই আলোচনায় মত্ত হয়ে পড়ল। এক সময় কথা শেষ হয়ে যায়, আর কথা থাকে না। কিন্তু রামচন্দ্রপুরের দেখা নেই। ঋতু জানতে চায়, এই মামা আর কতটা? তাই তো আমিও বুঝতে পারছি না, কোথাও গ্রামের আলো চোখে পড়তেছে না। এই মামা কি হবে এবার? সেই তো, এখন কি করি? সত্যি তাদের কিছু করার ছিল না। চাঁদনি রাতের মায়ায় ঘিরেছে তাদের। যেদিকে তাকায় সাদা ধবধবে দিগন্ত, কিছু দূর পর্যন্ত চাষের মাঠ চোখে পড়ে। এত বড় মাঠ বলেই হয়তো রাতে কুলকিনারা পাওয়া শক্ত। অমাবস্যার কোটাল হলে তবু মানুষ একটু আধটু বাইরের দিকে আলো নিয়ে চলাফেরা করে। জ্যোৎস্না রাতে তার প্রয়োজন হয় না। রতুর মনে পড়ে যায়, এই মামা মুড়ির ভাঙার বুড়ি বলেছিল রাতে বের হবি না, মনে পড়েছে? মনে তো পড়েছে, কি করব এখন? কি হবে? ওই বুড়ি আমাদের ঘোরাচ্ছে রে মামা। তা নতো কি, দেখলেন দুপুরে আমাদের চ্যান করতে বলে উদাও হয়ে গেল। মামা আয়, দুজনে খুব করে চেঁচাই, যদি লোক শুনে আলো দেখায়। না রে, চেঁচালে ওরা রাগ করে। আমরা দুজন কোথায় কি হবে না বাবা। হাঁটতে হাঁটতে রতুর মাথায় বুদ্ধি এলো, এই মামা তুই তো বিড়ি খাস। হ্যাঁ তা খাই তো, একটু আধটু। তোর ম্যাচটা বের কর, আয় আমরা শুকনো নাড়া ছিঁড়ি, ওগুলো পোড়ালে লোকে দেখে এগিয়ে আসতে পারে। তা করবি? যদি কিছু হয়, যা হবার হবে, আয় তো নাড়া ছিঁড়ি। দুজনে ভয় ভুলে শুকনো নাড়া টেনে তুলতে শুরু করে দিল। এই নাড়া তোলায় গ্রামের অঞ্চলের ছেলেরা খুবই দক্ষ, কেননা ওদের চড়ুই ভাতি শীতের রাতে আগুন পোয়ানো, ঘর থেকে আলু এনে কিংবা বন আলু তুলে পুড়িয়ে খাওয়ার অভ্যাস আছে। ঘন্টা খানেকের মধ্যে অনেকটাই নাড়া তোলা হয়ে গেল। আরে এই কাজে অন্য মন হতে ভয়ে কখন পালিয়ে গিয়ে একটা মজা এসে পড়েছিল। মাঠের মাঝখানে হাওয়ায় বেশ জোরে ম্যাচ জ্বালাতে বেগ পেতে হলো। একসময় শুকনো ধানের গোড়া আগুন আর বাতাস পেয়ে শক্তি পেল। আগুন জ্বলে উঠে আরও একদমে ন্যাড়া ছেঁড়ার ধুম। দেখতে দেখতে সেই আগুন গনগনিয়ে উঠল, বহু দূর থেকে মানুষের চোখে পড়ল। চাঁদনি রাতে আগুনের রং তেমন উজ্জ্বল না হলে কি হবে? মানুষের গুজব দ্রুত আগুনকে ছাপিয়ে গেল। কার ছেলে পাওয়া যাচ্ছে না, সেই নিয়ে কান্নাকাটি হুকাহুকি পড়ে গেল। ওরে মণ্ডলদের ব্যাঙাকে দেখেছিস? আমাদের এদিকে আসেনি, কখন থেকে পাওয়া যাচ্ছে না। ওর মা তো ঠিক বলতে পারছে না, নাকি রাতে খেতে আসেনি। ওরে আমাদের পাড়ার বাচ্চা ছেলে মেয়েরা সব ঠিক আছে তো? ওরে তোদের খ্যাপা কোথায়? গিরিটা তোদের ঘরে শুয়েছে তো? কানুর মা আজ একটা সাধুরে দুপুরে দেখেছে মনসাতলার দিকে যেতে। আর বলতে হবে না। ওরে ব্যাঙারে কেউ দেখেছিস? ওরে ব্যাঙারে তুই বাপ কোথায় গেলি রে? কত কষ্ট করে তোরে মানুষ করেছি, তবু চোখের আড়াল করি নে রে। একজন হেঁকে বলল, আজ সন্ধ্যের সময় ব্যাঙাকে পাড়ায় দিয়ে একা যেতে দেখেছি। কোথায়, কোন দিকে গেছে? মাঠের দিকে তো গেল। আর দেখতে হবে না, ও সাধুই তারে বলি দিচ্ছে। ওরে ব্যাঙারে কোথায় গেলি রে? আয় বাপ ফিরে আয়, আর কোনো দিন তোর চোখে চোখ আড়াল করবুনি রে। ওরে ব্যাঙারে। চারিদিকে মানুষ জেগে উঠেছে। ঋতুরা এবার অন্য বিপদে পড়ল। চারিদিকে শাঁখ ঘন্টা আলো, হাঁকাহাঁকি, ব্যাঙার খোঁজ। এর মধ্যে কোন দিকে রামচন্দ্রপুর তা তো ঠিক করা কঠিন, তবুও তো মানুষের বসতি জানা গেল। এই ভেবে তারা চাঁদকে পিছনে রেখে আবার হাঁটা শুরু করলো। কেননা ঋতু বইতে পড়েছিল, দেখেও ছিল পূর্ণিমার সময় চাঁদ সন্ধ্যার উত্তর পূর্ব কোণের দিকে ওঠে।
সেই মতো চাঁদের দিকে পিছন করলে পাওয়া যাবে পশ্চিম। সকালে আবার সময় ঋতু দেখেছে তারা যখন আসছিল ছায়া পড়েছিল পিছনে, তাহলে সূর্য ছিল পূর্বে, অতএব রাতে তাদের ফেরার পথে হবে পশ্চিমে। এই হিসাব করে ঋতু আর তার ভীতু শিবু মামাকে নিয়ে বাড়ি ফেরার দিক নির্ণয় করে হাঁটা শুরু করলো। হঠাৎ একজন হেঁটে বলল, এই তো ব্যাঙা, আরে তোরে খুঁজে বেড়াচ্ছে সবাই আর তুই আমাদের পেছনে পেছনে ঘুরছিস। ব্যাঙারে পাওয়া গেছে। অন্য পাড়া থেকে প্রশ্ন উঠে এলো, হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে ঘুরছে। যাক, ওর মারে এবারে রক্ষেকালীর পুজোয় একটা পাঁঠা বলি দিতে বলিস। ঠিক বলেছ, এ ভুলোর খেলা হতে পারে। ওরে ব্যাঙারে পাওয়া গেছে, ব্যাঙা বাড়ি ফিরেছে। হ্যাঁ, ও পাড়া থেকে হেঁকে বলল, কতদিন নিয়ে গেছিল? বেশি দূর না, অন্য পাড়া থেকে ভেসে হলো। ওরে একদল ডাকাত নাকি এদিকে ঢুকে পড়েছে। কে বলল? থানা থেকে নাকি বিকেলের খবর দিয়ে গেছে, ও ওদেরই কাজ, সব সাবধানে থেকো। চারিদিকের গ্রামের লোকজন কোনো অপদেবতার সন্ধান না পেয়ে, ডাকাতের অস্তিত্ব চিহ্নিত করতে না পেরে বহুক্ষণ মাঠের দিকে তাকিয়ে বসেছিল। যতক্ষণ আগুন নিভল, আগুন নিভে গেল অনেক রাত পর্যন্ত যে যার অভিজ্ঞতায় ঝুলি খুলে বসলো। ততক্ষণে ঋতুরা রামচন্দ্রপুর পেরিয়ে গেছে। কেউ সাহস করে এগিয়ে আসেনি মাঠের দিকে। তারা দুপাড়ার ফাঁক দিয়ে ঝিমিয়ে পড়া কোলাহলের মতো দ্রুত পা চালিয়ে নিজেদের বাড়ির রাস্তা খুঁজে পেল। ধন্যবাদ।